তারপর সারা রাজ্য খুঁজেও আরিনীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এভাবে কেটে যায় প্রায় 1 বছর। এদিকে 1 বছর পর মহারাজ তার মেয়ের জন্য চিন্তায় চিন্তায় হতাশ হয়ে পড়েন। তিনি ঠিকমতো খাবার দাবারও খান না, কারণ রানী মারা যাওয়ার সময় তিনি কথা দিয়েছিলেন অরণিকে তার জীবন দিয়ে হলেও আগলে রাখবেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আর এদিকে এক গরিব ছেলে আলো, সে দেশে দেশে ঘুরতো আর কবিতা বলতো আর কাজের সন্ধান করত। হৃদয়ের আঙিনায় ফুটুক স্বপ্নের ফুল, আলোয় ভরে উঠুক আধারের প্রতিটি মূল, দূরের আকাশ ডাকে পাখির ডানার সুর, তুমি আমি মিলেই গাইব জীবনের গান ভরপুর। তার এই কবিতা সবাই অনেক বেশি পছন্দ করে আর খুশি হয়ে তাকে কিছু টাকাও দেয়। আর আলোরও দেশে দেশে ঘুরে কবিতা বলে নতুন মানুষদের সাথে পরিচয় হতে নিজেরও খুব ভালো লাগে। তাই সে ঘুরতে ঘুরতে পৌঁছে যায় চন্দ্রদ্বীপ রাজ্যে। স্বপ্নের আঙিনায় নীরব বিকেলের আলোয় ভাসে, ডাকে যেন পাখি দূর আকাশে, সবুজ ঘাসের শিশির মাখা, হৃদয় ভরে শান্তি রাখা, ফুলের গন্ধে মন হয় ভেজা, ঝর্ণার সুরে বাজে সুরের মেলা, চোখে জলে আশার তারা, ভালোবাসাই পথের ধারা। বাবা বাবা, বেশ বেড়ে কবিতা বলেছো তো তুমি। এই কবিতা তুমি শিখলে কোত্থেকে? তোমার কবিতা শুনে আমরা সত্যিই খুব মুগ্ধ হয়েছি। আর তুমি কোথায় থাকো? হ্যাঁ বাবা, তোমার কবিতা সত্যিই খুব অসাধারণ হয়েছে। আমাদের মহারাজের শরীরটা তেমন একটা ভালো না, তাকে যদি তুমি কবিতা শুনিয়ে সন্তুষ্ট করতে পারো তাহলে অনেক টাকা বকশিশ পাবে। সালাম মহারাজ, আপনার শরীরটা এখন কেমন আছে? আপনি কি আগের থেকে একটু ভালো অনুভব করছেন? দেখতে দেখতে তো প্রায় 1 বছর কেটে গেল। না মন্ত্রী, আমার আদরের একমাত্র মেয়েকে আমি কিছুতেই ভুলতে পারছি না। উঠতে বসতে শুধু তার কথাই মনে আসছে। মহারাজ, শুনেছি রাজ্যে এক নতুন ছেলে এসেছে, সে অনেক সুন্দর কবিতা বলে। আপনি যদি তার কবিতা শোনেন আপনার হয়তো কিছুটা ভালো লাগতে পারে। তাকে কি নিয়ে আসবো? হ্যাঁ মন্ত্রী, তাকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করো, কারণ এই বিষণ্ণতায় আমি আর বাঁচতে পারছি না। এই ছেলে, তুমি তো এখানে নতুন, সবাইকে কবিতা শুনিয়ে শুনিয়ে অবাক করে দিয়েছো। মহারাজ তোমাকে ডেকেছেন, আমার সাথে এক্ষুনি যেতে হবে। তিনি খুবই অসুস্থ, তিনি তোমাকে দেখতে চান। তাকে কবিতা শুনিয়ে সন্তুষ্ট করতে পারবে তো? হ্যাঁ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তাকে খুশি করার। আপনি কোনো চিন্তা করবেন না সেনাপতি মশাই, আমি এখনই যাচ্ছি আপনার সাথে। তো তুমিই সেই সুদর্শন যুবক যে কিনা মানুষকে কবিতা শুনিয়ে শুনিয়ে অবাক করে দিয়েছো। তাহলে শোনাও তোমার কবিতার জাদু, আমিও শুনে মুগ্ধ হই। স্বর্ণমুকুটে ঝলমলে আলো, রাজা আপনি দেশের ভালো, অন্যায়ের পথে রুখে দাঁড়ান, অন্যায়কে দূরে ঠেলেন। আপনার চোখেই সূর্যের দ্যুতি, কথায় মেলে শান্তির গতি, প্রজাদের আপনি হৃদয়বান, আপনার নামেই গর্বিত প্রাণ। বাবা বাবা, বেশ বলেছো তো তুমি। তোমার কবিতা শুনে আমি সত্যিই মুগ্ধ। বলো তুমি কি চাও? মহারাজ, আপনার এই রাজসভায় যদি আমাকে কোনো ছোটখাটো কাজ দেন তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে, আজ থেকে তুমি রাজসভা পরিষ্কারের কাজ করবে আর মাঝে মাঝে আমাকে কবিতাও শোনাবে। এখন তুমি এই রাজ্যের অতিথিশালায় থাকতে পারো। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ। তারপর থেকে সে লেগে গেল রাজসভা পরিষ্কারের কাজে। সে রাজসভাকে নিজের বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে লাগলো। সে পরিষ্কার করতে করতে রাজসভার একটি পুরনো স্টোর রুমে ঢুকে পড়ল। সেখানে ওই জাদুর আয়নাটি রাখা ছিল অনেকদিন। পরিষ্কার করতে করতে হঠাৎ তার চোখ সেই জাদুর আয়নাটির দিকে পড়ল। সে আয়নার দিকে তাকিয়ে দেখতে পায় এক দুঃখী মেয়ের চোখ। সে যেন তার দিকে তাকিয়ে আছে সাহায্যের আশায়। আলো অনেক অবাক হয়ে পড়ে আর চিন্তা করতে থাকে এই মেয়েটি কে আর আয়নার ভিতর সে করছে কি। তারপর সে আয়নাটি হাতে নিতে না নিতেই মেয়েটি যেন কোথায় গায়েব হয়ে যায়। তারপর সে আয়নাটি হাতে নিয়ে মহারাজের কাছে যায় আর সবকিছু খুলে বলে। মহারাজ, আমি রাজ্যের স্টোর রুম পরিষ্কার করছিলাম আর পরিষ্কার করতে করতে হঠাৎ আমি এই আয়নাটি দেখলাম। আর এই আয়নার মধ্যে থেকে কে যেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর আমি যখন আয়নাটি ধরলাম তখন সে সাথে সাথে গায়েব হয়ে গেল। কি বলছো তুমি এইসব? এই আয়নাটি আমি আমার মেয়ের জন্মদিনে তাকে উপহার দিয়েছিলাম, কিন্তু তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমি অনেকবার এই আয়নাটি খুঁটিয়ে দেখেছিও, আমি কিছুই পাইনি। ঠিক আছে মহারাজ, আমি এই আয়নাটি নিয়ে গেলাম আর দেখি আপনার মেয়েকে খুঁজে বের করার কোনো ব্যবস্থা করতে পারি কিনা।
তারপর সে সেই আয়নাটি নিয়ে গেল রাজ্যের পাশেই জঙ্গলে থাকা এক সাধুর কাছে। সাধু বাবা, বড় বিপদে পড়ে আপনার কাছে এলাম। আমি রাজ্য পরিষ্কারের কাজ করি, কিন্তু রাজ্য পরিষ্কার করতে করতে হঠাৎ এই আয়নাটি পেলাম, আর হঠাৎ দেখলাম এই আয়নার মধ্যে থেকে কোনো এক মেয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু যেন বলার চেষ্টা করছে। হ্যাঁ বৎস, এই আয়নার মধ্যেই বন্দি আছে এ রাজ্যের একমাত্র রাজকন্যা আরিনী। তাকে এক দুষ্টু জাদুকর এ রাজ্যের রাজা হওয়ার লোভে বন্দি করে রেখেছে। তাহলে আপনি এই কথা মহারাজকে আগে কেন বলেননি? আমি অনেকবার মহারাজকে বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ রাজ্যে সাধুদের ঢোকা বন্ধ ছিল। কারণ আমার মতোই কোনো এক সাধুর দেওয়া আয়নায় মহারাজ তার মেয়েকে হারিয়েছে। ঠিক আছে বাবা, তাহলে আমাকে বলে দিন কিভাবে আমি তার মেয়েকে সেই আয়নাবন্দি থেকে মুক্ত করতে পারি। এখান থেকে পূর্বে অনেক দূর এগিয়ে গেলে একটি গুহা দেখতে পাবে। সেই গুহায় বাস করে সেই দুষ্টু সাধু, যে রাজকুমারীকে বন্দি করে রেখেছে। সেখানে গেলে তুমি এরকম আরো একটি আয়না দেখতে পাবে। সেই আয়নার ভিতরেই দিয়ে যেতে পারবে আয়নাপুরীতে, যেখানে রাজকুমারী বন্দি অবস্থায় রয়েছে। তাহলে বাবা, আমি এখনই চললাম রাজকুমারীকে মুক্ত করার জন্য। ঠিক আছে, দেখে শুনে যেও বাবা, পথে অনেক বিপদ আসতে পারে। তারপর সে রাজ্য থেকে অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলল সেই তান্ত্রিকের খোঁজে, যে তার মায়ায় রাজকুমারীকে বন্দি করে রেখেছে। তারপর সে রাজ্য থেকে অনেকটা দূর চলার পর অবশেষে পৌঁছালো সেই দুষ্টু তান্ত্রিকের গুহার কাছে। কে রে তুই, আর এখানে মরতে কেন এসেছিস? আমি এক্ষুনি তোকে মন্ত্র বলে পাথর করে দিচ্ছি, দাঁড়া। না বাবা, আমি আসলে একজন পথিক, জঙ্গলে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলেছি। যদি একটু আশ্রয় দেন আপনার গুহায়, তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে, এখানে তুই থাকতে পারিস, কিন্তু মাত্র একদিনের জন্য, তারপর আবার চলে যাবি। ঠিক আছে বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আমার কাছে কিছু একটা আছে। এই যে ফুল, আমি ফুল কালেক্ট করতে পছন্দ করি। কালেক্ট করেছিলাম বাসার লোকদের দেব বলে, তার দেওয়া হলো না, ভুল করে এই রাস্তায় চলে এলাম। দেখি কিরকম গন্ধ তাজা ফুলের। আমার খুব ঘুম পাচ্ছে। হয়েছে হয়েছে, কেল্লা ফতে হয়েছে। এবার সাধু বেটা, তুই পড়ে পড়ে ঘুমা, আমি আসল কাজটা সেরে নিই। কিন্তু এর ভিতরে ঢুকবো কিভাবে? তারপর সেই যেই আয়নার সামনে দাঁড়ালো, আয়না তাকে নিয়ে গেল তার নিজের দেশে, আয়নাপুরীতে, যেখানে রাজকুমারী বন্দি আছে। রাজকুমারী জি, আপনি এখানে বন্দি হয়ে আছেন, আর ওদিকে মহারাজ আপনাকে খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে গেছেন। আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন। কি করব বলো? ওই দুষ্টু তান্ত্রিক আমাকে এখানে বন্দি করে রেখেছে রাজ্যের রাজা হবার লোভে, আর চাবিটা রেখেছে ওই পাখিটার গলার মধ্যে। তুমি ওই চাবিটা দিয়ে এই খাঁচাটা খুলে আমাকে এখান থেকে মুক্ত করে দাও। ঠিক আছে, আমি এখনই দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর সে রাজকুমারীকে সেখান থেকে মুক্ত করে নিয়ে সোজা পৌঁছায় চন্দ্রদ্বীপ রাজ্যে। তারপর মহারাজ তার হারানো মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হন। মা আমার, তুমি ফিরে এসেছো। হ্যাঁ বাবা। কোথায় ছিলে এতদিন? তোমার জন্য আমি প্রায় চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেছি। কোথায় ছিলে এতদিন? সারা রাজ্য জুড়ে খুঁজেও তোমার চিহ্নটি পর্যন্ত পেলাম না। বাবা, এক দুষ্টু তান্ত্রিক আমাকে আয়না বন্দি করে রেখেছিল, যে আয়নাটি তুমি আমার জন্মদিনে উপহার দিয়েছিলে, আর এই ছেলেটি আমাকে সেখান থেকে মুক্ত করে আনে। তুমি সত্যিই শুধু জ্ঞানী নও, সাহসীও বটে। আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন তোমরা দুজন কিছুটা সময় রাজ্য থেকে ঘুরে এসো। কতদিন মেয়েটা বন্দি ছিল, কিছুটা সময় ঘুরলে হয়তো তার ভালো লাগবে। রাজকুমারী জি, আপনি এখন বলুন, রাজ্যের পরিবেশটা আপনার কাছে এখন কেমন লাগছে? আমি খুব ভালো কবিতা বলতে পারি, আপনি কি একটি কবিতা শুনতে চান? ঠিক আছে, বলো।
ঠিক আছে, সোনার প্রাসাদের নীল আকাশ তলে রাজকুমারী তুমি হাসো ফুলের দলে, তোমার চোখে ঝরে তারার আলোর গান, তোমার ছোঁয়ায় জাগে বসন্তের প্রাণ, তুমি যেন রূপকথার ভোরের আলো, তুমি ছাড়া এ জীবন রংহীন ফলো, তোমার জন্যই গাই হৃদয়ের সুর, রাজকুমারী তুমি অনন্ত ভরপুর। বাবা, বেশ সুন্দর কবিতা বলো তো তুমি। এই কবিতা তুমি শিখলে কোত্থেকে? তোমার কবিতা আমার সত্যি খুব পছন্দ হয়েছে জানো। কোথাও না, আমি নিজ থেকে এমন কবিতা তৈরি করি, আর আমি কবিতা বলতে অনেক ভালোবাসি। তারপর তারা ঘুরতে ঘুরতে আবার রাজ্যে ফিরে যায়, আর আরিনীরও আলোকে অনেক পছন্দ হয়। তারপর মহারাজও ধুমধাম করে তাদের দুজনের বিয়ে দিয়ে দেয়, আর এভাবেই সমাপ্তি হয়ে যায় এক সুন্দর গল্পের। তো বন্ধুরা, পরবর্তী গল্পটি কি নিয়ে বানাবো তা কমেন্টে বলে যান। আর ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।